বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠিত। ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ। ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তে আস্থা আওয়ামী লীগের, ক্ষুব্ধ বিএনপি তুলেছে দলীয়করণের অভিযোগ। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন না করার পিছনে ডক্টর ইউনূসের হাত ছিল, মন্তব্য প্রধানমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৫তম, টিআইবির প্রতিবেদনে ২ ধাপ উন্নতি। স্বাগত নিউজ 24 মধ্যরাতের সংবাদে, সাথে আছি মামুন উর রশিদ। দেখছিলেন শরিয়াভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার সন্ধ্যায় ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যেই পরবর্তী নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে। এরপর রাষ্ট্রপতি ইসি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত জুবাইর আল মাহমুদের প্রতিবেদনে। আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের কমিশনারদের মেয়াদ, আর দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ। কিন্তু নির্বাচন কমিশন গঠনে কোনো আইন না থাকায় নতুন ইসি গঠন করতে 18 ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মোট 31টি রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে ধাপে ধাপে আলোচনা করেন রাষ্ট্রপতি। সবশেষ রাষ্ট্রপতির ওই আলোচনা থেকে উঠে আসা প্রস্তাবগুলো যাচাই বাছাই করে বুধবার সন্ধ্যায় ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে। কমিটির বাকি সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিরিন আখতার। নির্বাচন কমিশন গঠনকল্পে মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ প্রণয়নের জন্য মহামান্য রাষ্ট্রপতি একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। তৎপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ অদ্য একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিরপেক্ষ ইসি গঠনে সার্চ কমিটি নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন কমিটিতে স্থান পাওয়া নারী সদস্য শিরিন আখতার। আমাদের চেষ্টা থাকবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। এটি যখন রাষ্ট্রীয় কর্তব্য, আমাদের নিরপেক্ষতাকে আমাদের সামনে রাখতে হবে, সেই মতেই আমাদের চলতে হবে। এর আগে 2012 সালে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান 4 জনের সার্চ কমিটি গঠন করেছিলেন। তবে এবার নাগরিক সমাজ ও নারী সমাজের প্রতিনিধি হিসেবে সদস্য সংখ্যা 2 জন বাড়িয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষককে অন্তর্ভুক্ত করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এদিকে সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তে আস্থা প্রকাশ করেছে আওয়ামী লীগ। বুধবার দুপুরে একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, কমিটি গঠন নিয়ে দলীয় কোনো মন্তব্য নেই, তবে দলীয় কিংবা রাজনৈতিক ব্যক্তি সার্চ কমিটিতে আসুক প্রত্যাশা করি না। তিনি আরও বলেন, বিএনপি বহুদলীয় নয়, কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। তিনি মনোনয়ন দেবেন সেটা তো একান্তই মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ার। দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে এটা আমরা প্রত্যাশা করি না, এবং কোনো দলেরই হওয়া উচিত নয়। বহুদলীয় গণতন্ত্র নয়, বিএনপি হচ্ছে কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। আওয়ামী লীগের পছন্দ মতো পুরো সার্চ কমিটি গঠন করে রাষ্ট্রপতি জাতিকে হতাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ইসি পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে লোক দেখানোর সংলাপের অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মারুফা রহমানের প্রতিবেদন। নতুন নির্বাচন কমিশনের সদস্যদের বাছাইয়ের জন্য রাষ্ট্রপতির দেয়া 6 সদস্যের সার্চ কমিটি নিয়ে অসন্তুষ্ট বিএনপি।
বুধবার বিকেলে এক আলোচনা সভায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো সার্চ কমিটি আওয়ামী লীগের পছন্দ মতো গঠন করা হয়েছে। এই পুরো সার্চ কমিটি হচ্ছে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পছন্দের। আশা আজকে হতাশায় পরিণত হয়েছে শুধু নয়, এখন আবার একটা চরম অস্থিতিশীল অবস্থা, একটা চরম অনিশ্চয়তা জনগণের মধ্যে বিরাজ করতে শুরু করেছে। রাষ্ট্রপতির সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও। তিনি বলেন, রাষ্ট্রপতি কথা রাখেনি। মহামান্য রাষ্ট্রপতি তিনি যদি কথা দিয়ে কথা না রাখেন, তখন তো কথা বলার আর কোনো জায়গা থাকে না। বোঝা গেল যে ওনাদের যে পুরানো অভ্যাসেরই পুনরাবৃত্তি। এখানে আমাদের সাথে আলাপ আলোচনাটা এটা জাস্ট একটা লোক দেখানো। এই যে নামগুলো বলা হলো, এই কথাটা যদি সত্যি হয় তাহলে ডিএনএর টেস্টও এরা ধরা পড়বে আওয়ামীপন্থী নয়, আওয়ামী লীগ। রাষ্ট্রপতির এমন সিদ্ধান্ত জাতিকে আরেকবার অন্ধকারের দিকে ঠেলে দিল বলে মনে করেন বিএনপি নেতারা। তারা সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে যে সার্চ কমিটি গঠিত হয়েছে তা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বুধবার বিকেলে রংপুর আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একই সাথে আগামী নির্বাচন কিভাবে হবে তা ঠিক করতে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি। সমাধান করতে হবে যে আপনি কি সরকার পন্থায় ইলেকশন করবেন, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার না, সেটা রাজনৈতিক ব্যাপার, সবাইয়ের ব্যাপার। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন না করার পেছনে ডক্টর ইউনূসের হাত ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের 14তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বের ভাষণে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় পরিচালক পদে ডক্টর ইউনূসের সময়কাল থেকে বর্তমান সরকার হাতে গ্রামীণ ব্যাংক অনেক ভালো চলছে এবং সাধারণ গ্রাহকদের অনেক কম সুদে লোন পাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। কোনো এক স্বনামধন্য পত্রিকার সম্পাদক আর উনি মিলে সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জলিক তার সঙ্গে দেখা করে এবং আমাদের আমেরিকান ফরেন সেক্রেটারি হিলারি ক্লিন্টন সহ এদের সকলের সাথে লবি করে সেই পদ্মা সেতুতে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দেওয়াটা বন্ধ করে দেওয়া হলো এবং উল্টা দুর্নীতির অভিযোগ আনা হলো। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব ওখান থেকে এমডি পদটা হারাবার পর গ্রামীণ ব্যাংকটা যাতে সুস্থভাবে চলে তার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন আর সুদের হার ওই 40 ভাগে ওঠে না। জঙ্গিবাদ ও মাদক দমনে ছাত্রলীগ কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সারা দেশ থেকে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, বিএনপি জামাত ভবিষ্যতে যদি আবার কখনো দেশে আগুন সন্ত্রাসের চেষ্টা করে তাহলে জনগণ এর জবাব দেবে। শাহ আলী জয়ের প্রতিবেদন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের নেতাকর্মীরা গণভবনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। গণভবনের খোলা মাঠে ছাত্রলীগের তৃণমূল নেতাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী। স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, এ সংগঠনের একজন কর্মী হিসেবেই শুরু তার রাজনৈতিক জীবন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির একজন সদস্য ছিলাম। কেন্দ্রীয় কমিটি কোনোদিন আমাকে একটা সদস্য বানায় নাই। লেখাপড়াই ছাত্রলীগ কর্মীদের প্রধান দায়িত্ব। একথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে নেতাকর্মীদের। জঙ্গিবাদ এটা শুধু বাংলাদেশ না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিচ্ছে। কাজে বিশ্বব্যাপী দেখা দিল আমরা বাংলাদেশে, আমরা যেটা তোমরা জানো যে আমাদের এখানে যখন এই জঙ্গিবাদের উত্থান, সাথে সাথে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সাথে সাথে আমরা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করার পদক্ষেপ নিয়েছি। সকলকেই একসাথে করে এর বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি করা। আমি ছাত্রলীগকে বলবো যে তোমরা এখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই অস্ত্রের ঝঞ্ঝানি আমরা দেখতে চাই না। আমরা চাই না যে এখানে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটুক। প্রধানমন্ত্রী বলেন, দেশে শান্তি থাকলে উন্নয়ন হয়। তাই যারা বিশৃঙ্খলা করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে ছাত্রলীগকে। কাজে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অগ্নি সন্ত্রাস
এর উপরেও মানুষকে সচেতন করতে হবে। তারা যে এভাবে দেশের মানুষের ক্ষতি করেছে, এটাই তাদের আন্দোলন। খালেদা জিয়া বসে আছে গুলশানে এয়ার কন্ডিশন রুমে বসে, উনি হুকুম দিচ্ছেন মানুষ পোড়ানোর, আর মানুষ পুড়িয়ে নাকি তিনি সরকার উৎখাত করবে। জনগণ যখন প্রতিরোধ করেছে তখনই তারা থেমেছে। আশা করি ভবিষ্যতে আর এই পথে তারা পাড়া দেবে না। পাড়া দিলে জনগণই প্রতিরোধ করবে, জনগণই এর জবাব দেবে। সংগঠনের নেতাকর্মীদের সৎ থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সততা আছে বলেই তিনি এবং তার সরকার মাথা উঁচু করে কথা বলতে পারেন বিশ্বসভায়। কাজে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন আজ বুধবার। গোপালগঞ্জ জেলা সদরের মানিকদা হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সমাবেশ, জাতীয় রোভার মোটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সমাবেশ স্থল রং বেরঙের ব্যানার, ফেস্টুন, পতাকা দিয়ে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী রোভার মোটের অনুষ্ঠান শেষে টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা সদর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 2 ধাপ উন্নতি হয়েছে। 2016 সালের দুর্নীতি ধারণা সূচকে 15তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। গতবার ছিল 13তম। বুধবার রাজধানীর মাইরাস সেন্টারে নিজস্ব কার্যালয়ে এই তথ্য প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। দুর্নীতির সূচকে একটু এগিয়েছে বাংলাদেশ। দুর্নীতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2016 সালের প্রতিবেদনে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 15তম। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশের স্কোর বাড়া কিংবা অবস্থানে অগ্রগতি দেখে বলা মুশকিল দুর্নীতি বেড়েছে না কমেছে। একটা মিশ্র চিত্র, এক ধরনের স্থবির চিত্র। কারণ আমরা যেটা দেখছি, যদিও 1 পয়েন্ট বেড়েছে, আমাদের জন্য একটা সন্তুষ্টির বিষয়, কিন্তু দুটো বিষয়। একটা হচ্ছে যে বাংলাদেশ এখনও যে বৈশ্বিক যে গড় এই সূচকে 43, যেই দেশগুলো 43 বা তার ঊর্ধ্বে স্কোর করে তাদেরকে বলা হয় যে মোটামুটি মধ্যম পর্যায়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। আমাদের স্কোর যেহেতু 43-এর তুলনায় অনেক পিছনে, 26, সেই কারণে আমাদেরকে বলতেই হয় যে আমরা দুর্ভাগ্যজনকভাবে খুব ভালো ফল করিনি এবং মধ্যম পর্যায়েও দুর্নীতি নিয়ন্ত্রণ করার মতো জায়গায় যেতে অনেক দূর যেতে হবে আমাদের। তবে স্কোর 1 ধাপ বাড়ার বিষয়টি প্রাতিষ্ঠানিক ও আইন কানুনের অগ্রগতির কারণে হয়েছে বলেও মনে করেন তিনি। আমরা 1 পয়েন্ট বেড়েছে, বা সেটার মধ্যে একটা কারণ আমরা যেটা বিবেচনা করতে পারি বা যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধক আইনি, প্রাতিষ্ঠানিক এবং নীতি কাঠামো আগের তুলনায় বেশ শক্তিশালী হয়েছে। ভালো আইন, ভালো প্রতিষ্ঠান, ভালো নীতিমালা, ভালো কৌশল ইত্যাদি প্রণীত হয়েছে, কিন্তু সেগুলোর প্রয়োগের ক্ষেত্রে ঘাটতির কারণে আমরা যেই প্রত্যাশিত জায়গায় যতটুকু আমরা ডিজার্ভ করি, যতটুকু আমরা অর্জন করতে পারবো বলে আমরা মনে করি, সেই জায়গায় যেতে পারছি না। সবচেয়ে বেশি 90 স্কোর করে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড, আর 10 স্কোর করে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে সোমালিয়া। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে। নিউজিল্যান্ড সিরিজ শেষে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। ওয়াসা ও সিটি কর্পোরেশনের উদাসীনতায় রাজধানীর লেকগুলো বেশি দূষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে বনানী লেকের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। ওয়াসা ও সিটি কর্পোরেশন কারখানা ও বসতবাড়ির বর্জ্য সুয়ারেজ লাইনে করে শোধনাগারে না নিয়ে লেকে ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করেন মন্ত্রী। পাড় বাঁধানো শোধনাগার স্থাপন সহ লেকের উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 28,000 কোটি টাকা। আগামী 3 বছরের মধ্যে এটি সম্পন্ন হবে বলেও জানান তিনি।
বর্জ্যগুলো রেখে আসা করার কোনো কথা না। এই বর্জ্য অবশ্যই পয়বর্জ্য থেকে আরম্ভ করে অল বর্জ্য এটা সিটি কর্পোরেশন অ্যান্ড ওয়াসার দায়িত্ব। পরিবেশ বান্ধব করার জন্য এটাকে আমরা এই হিউম্যান সার্জিক্যাল পাইপের মাধ্যমে নিয়ে গিয়ে আমরা দূরে এটাকে ট্রিটমেন্ট করব, পরিষ্কার পানিতে রূপান্তর করে আমরা তখন এটা পুরা জিনিস হাতে জিলে যাবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। (2020) আগেই বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 8%, এমন আশা পরিকল্পনা মন্ত্রীর। এছাড়া 2041 সালের মধ্যে উন্নত দেশ হওয়ার যে লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যথাসময়ে কাজ করবে বলে জানান তিনি। সকালে এনইসি সম্মেলন কক্ষে এসডিজি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। এ সময় বক্তারা এসডিজি বাস্তবায়নে সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 7.5 হবে এমন আশার কথা কিছুদিন আগে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। যদিও বিশ্বব্যাংক বলছে এই অর্জন হবে 6.8%। বুধবার এনইসি সম্মেলন কক্ষে এসডিজি লক্ষ্য ও বাস্তবায়ন নিয়ে এক সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এর চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। কিভাবে উত্তর হবে সেটা বলেছেন, আর চ্যালেঞ্জের কথা দুটো বলেছেন। এই দুর্নীতি বা এই জবাবদিহিতা জিনিসটা আরো কিভাবে আপনি স্যার দেখছেন? যে আমি এক জায়গায় 37 মিনিট দাঁড়িয়েছিলাম একটা সিগন্যাল পয়েন্টে। তো যদি আমার ডেভেলপমেন্ট যদি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ব্যাহত হবে। তাইলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা একটি বড় বাধা। গ্রোথ শুধু হলে হবে না, এটা ইনক্লুসিভ গ্রোথ হতে হবে, গ্রোথ ফর অল এবং গ্রোথ কোয়ালিটির। অনুষ্ঠানে পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এসডিজি দুটোই বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক। আমরা গত 2-3 বছর থেকে মিনিস্ট্রিগুলোর জন্য অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট করছি, যে এই যে 2030-এ কি হবে, আমরা এই দলিলে বলেছি 5 বছরে কি হবে, তাই না? আর প্রতি বছর কি করব এটার সঙ্গে মিল রেখে, যেমন 2030-কে মেলানো হয়েছে এটার সাথে। এ সময় পরিকল্পনা মন্ত্রী জানান নতুন আশার কথা। বলেন 2020-এর আগেই দেশের জিডিপি প্রবৃদ্ধি স্পর্শ করবে 8%-এর ঘর। আস্তে আস্তে আমরা মনে করি যে উদ্যোগগুলো গভর্নমেন্ট নিচ্ছে শহরমুখী না করে গ্রামমুখী। এখন আমরা মানুষকে আগে শহরে আসতো কাজের তাগিদে, চাকরির তাগিদে, বিভিন্ন সেবা পাওয়ার জন্য। এখন সেবাগুলো আমরা গ্রামে নিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি 2020-এর অনেক আগে আমরা 8%-এ যেতে পারবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বাস্তবসম্মত বলেও দাবি করেন পরিকল্পনা মন্ত্রী। মূল মন্ত্রণা সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। মঙ্গলবার শেষ হয়েছে 2 দিনের ওয়ালটন ডিস্ট্রিবিউটর কনফারেন্স। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রোটেক কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত কনফারেন্সে সারা দেশের ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিরা অংশ নেন। এই কনফারেন্সে ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আগামী মার্চে চালু হচ্ছে ওয়ালটন কম্প্রেসার কারখানা, যেখানে বার্ষিক 40 লাখ কম্প্রেসার তৈরি হবে, রপ্তানি হবে প্রায় 25 লাখ। অনুমোদনহীন চ্যানেল সম্প্রচার অভিযোগে রাজশাহীতে একটি ক্যাবল অপারেটর কোম্পানির 7 কর্মকর্তা কর্মচারীকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় নগরের পাঠানপাড়া এলাকা থেকে তাদের আটক করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। র্যাব জানায় দীর্ঘদিন নগরীতে অবৈধভাবে কয়েকটি বিদেশি চ্যানেল সম্প্রচার করে উত্তরা কমিউনিকেশন নামের কোম্পানিটি। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে আজ অভিযান চালানো হয়। কর্মকর্তাদের আটক ছাড়াও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এর কার্যক্রম। এবার জানাবো নিউজ 24 আন্তর্জাতিক সংবাদ। দুর্গামায়া নামে এক নেপালি মহিলাকে অপহরণ, ধর্ষণ ও অত্যাচারের অভিযোগে 2013 সালে মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় কুয়েতের সর্বোচ্চ আদালত। বুধবার ভোরে এই রায় কার্যকর করা হয়।
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান জানান, বিগত 2 বছর যাবৎ নেপাল ও বাংলাদেশ দূতাবাস অনেক চেষ্টা করেও অভিযোগকারীকে খুঁজে পায়নি। ওই নেপালের মালিক ছিল একজন ইরানি। সেই ইরানিও কুয়েত ত্যাগ করে চলে গেছেন বলে জানায়। তার মতে, অভিযোগকারীকে পেলে ব্লাড মানি দিয়ে হয়তো শাহ আলমকে বাঁচানোর চেষ্টা করা যেত। তবে বাংলাদেশ দূতাবাস যথেষ্ট চেষ্টা করেছেন। বুধবার আগের দিনে স্থানীয় সময় বিকেলে শাহ আলমের সাথে শেষ দেখা করেন দূতাবাস কর্তৃপক্ষ। শাহ আলমের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের সাথে কথা বলেন। শাহ আলমের বাড়ি ফরিদাবাদ। তিনি কদমতলী, ঢাকার বাসিন্দা ছিলেন। সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে গাড়ি বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এখনও সেখান থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে। বুধবার সকালে মোগাদিসুর দায়া হোটেলের প্রবেশপথে পরপর একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা সহ 2টি বিস্ফোরণ হয়। এরপর সন্দেহভাজন জঙ্গিরা হোটেলে প্রবেশ করে। পুলিশ কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, 2টি বিস্ফোরণে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক জনগণ সহ অন্তত 13 জন নিহত হয়েছেন। নিরাপত্তা মন্ত্রী জানান, কমপক্ষে 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হোটেলটি দেশটির পার্লামেন্টের কাছেই অবস্থিত। এটি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের কাছে বেশ জনপ্রিয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে, হামলা চালানোর সময় সোমালিয়ার কয়েকজন পার্লামেন্ট সদস্য, সাংবাদিক সহ বেশ কিছু মানুষ ওই হোটেলে উপস্থিত ছিলেন। আফ্রিকা ভিত্তিক জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি সংগঠনটির পরিচালিত আন্দালুস রেডিওতে আল শাবাব বলেছে, তাদের সশস্ত্র যোদ্ধারা ওই হোটেলে হামলা চালিয়েছে আর এখন তারা সেখানে লড়ছে। এবার জানাবো খেলার সংবাদ। নিউজিল্যান্ডের অ্যাসাইনমেন্ট সেরে বুধবার রাতে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। কিউই কন্ডিশনের হতাশা ভুলে ভারত সিরিজের জন্য প্রস্তুত হবে বাংলাদেশ, জানালেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। স্বপ্নে আসার পারদ ছিল না। নিউজিল্যান্ডের মাটিতে যাবার আগে দুরূহ কন্ডিশনটাই ছিল মুখ্য। কিন্তু ব্ল্যাক ক্যাপরা এবার বানিয়েছে পুরো স্পোর্টিং উইকেট। বাংলাদেশ সুযোগ তৈরি করেছে, আবার সেটা হেলায় ছেড়েছে। এক কথায় সুযোগ মিসের মহড়া বলা যায় এবারের নিউজিল্যান্ড সফরকে। এই বছরের পুরোটাই অ্যাওয়ে ট্যুরে ঠাসা, একটার পর একটা কঠিন চ্যালেঞ্জ। এই যেমন 9 ফেব্রুয়ারি টাইগার স্কোয়াড ভারতের মুখোমুখি হবে হায়দ্রাবাদে। ঐতিহাসিক ওই টেস্টের আগে নড়বড়ে বাংলাদেশ নিজেদের সামলে নিতে চায়। ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল ল্যান্ড করেই বললেন সেটা। ভুলে যেতে চান অতীত, কাজে লাগাতে চান ফেলে আসা অভিজ্ঞতা। আমরা জানি যে আমাদের আরও ধরেন সামনে দুই সপ্তাহের মধ্যে আবার খেলা শুরু হয়ে যাবে ইন্ডিয়ার সাথে, তারপর বড় একটা সিরিজ আছে শ্রীলঙ্কার সাথে। সো আমরা যে ভুলগুলো করেছি নিউজিল্যান্ড সিরিজে ওটা নিয়ে যদি আমরা বসে একসাথে চিন্তা করে আইডেন্টিফাই করে ওগুলো যদি আমরা সামনের সিরিজগুলো না মিস্টেক করি, তাহলে আমাদের জন্য ভালো হবে, রাদার দেন ওটা নিয়েই খালি যদি চিন্তা করি। টেস্ট সিরিজে কাপ্তানির ট্যাগলাইনটা হঠাৎই নামের পাশে লেপটে গেল। তাসমান পারে জয়টা আসেনি, কিন্তু নয়া দায়িত্ব কেমন লাগলো? ক্যাপ্টেন্সি অভিজ্ঞতা আমি শেয়ার না, আমার জন্য এটা বড় একটা ব্যাপার ছিল। আমি বাংলাদেশ টিমকে লিড করতেছিলাম। আমি যতক্ষণই করেছি আমার কাছে মনে হয় আমি প্রেস কনফারেন্সে বলেছি যে হয়তোবা আমি আর একটু ভালোভাবে লিড করতে পারতাম। বাংলার বাঘেরা বিদেশের মাটিতে মধুর অভিজ্ঞতায় পড়েছে। সামনে আরও ব্যস্ততা, সেগুলো ঠিকঠাক মতো উতরাতে পারলে সুনামটা যে রক্ষা হয়। হতাশার বাণী নাই বা করলাম। নাজমুস সাকিব, নিউজ 24। এবার জানাবো নিউজ 24 বিনোদনের সংবাদ। একের পর এক রেকর্ড করছে হলিউডের রোমান্টিক মিউজিক্যাল কমেডি মুভি লা লা ল্যান্ড। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের পর এবার 89তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়নের তালিকায় 14টি ক্যাটাগরিতে এই ছবির নাম উঠে এসেছে। আর এর মধ্য দিয়ে অল অ্যাবাউট ইভ ও টাইটানিকের পর সবচেয়ে বেশি অস্কার মনোনয়ন পাওয়া তৃতীয় ছবি এটি। বিস্তারিত জানাচ্ছেন আসমাতুলি। Picture musical or comedy La La Land, and I think we have everybody. লা লা ল্যান্ড মুভিটির সাফল্য জানান দেয় ৭৪তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 8 জানুয়ারি অনুষ্ঠিত বিনোদন বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মাননা এই অ্যাওয়ার্ড নাইট মাতিয়েছে রোমান্টিক মিউজিক্যাল কমেডির এই মুভিটি।
7টি মনোনয়ন থেকে 7টি জিতে রেকর্ড গড়ে মুভিটি। রিয়ান গ্লোয়িং ও এমা স্টোন জেতেন সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার। সেই সঙ্গে গ্লোব অ্যাওয়ার্ডে সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, স্কোর ও সেরা সঙ্গীত ক্যাটাগরির পুরস্কারও জিতে নেয় মুভিটি। To dream more urgently, to live more fervently, and to love more deeply, and now more than ever. আর এবার এই সাফল্য যেন আকাশ ছুঁতে যাচ্ছে। অস্কার তো নয়, এ যেন লা লা ল্যান্ড। হাতে গোনা কয়েকটি বিভাগ বাদে প্রতিটি মনোনয়নেই আলোচিত এই হলিউড ছবির আধিপত্য। মঙ্গলবার অস্কার পুরস্কারে রেকর্ড সংখ্যক 14টি বিভাগে মনোনয়ন পেয়েছে গোল্ডেন গ্লোব জয়ী চলচ্চিত্র লা লা ল্যান্ড। অস্কারের ইতিহাসে এর আগে মাত্র 2টি ছবি 14টি বিভাগে মনোনয়ন পেয়েছিল, অল অ্যাবাউট ইভ ও টাইটানিক। লা লা ল্যান্ডের পাশাপাশি মুনলাইট, ম্যানচেস্টার বাই দ্য সি, অ্যারাইভেলের মতো ছবিগুলো মনোনয়নের দৌড়ে এগিয়ে আছে। 89তম অস্কার অ্যাওয়ার্ডের চূড়ান্ত আসর বসবে আগামী 26 ফেব্রুয়ারি। আসমা তুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে 6 সদস্যের সার্চ কমিটি গঠিত, 10 কার্য দিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ। ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তে আস্থা আওয়ামী লীগের, ক্ষুব্ধ বিএনপি তুলেছে দলীয়করণের অভিযোগ। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন না করার পেছনে ডক্টর ইউনূসের হাত ছিল, মন্তব্য প্রধানমন্ত্রীর। এবং দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 15তম, টিআইবির প্রতিবেদনে 2 ধাপ উন্নতি। এই ছিল নিউজ 24 মধ্যরাতের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।